আজকে আমার রিসার্চ টাইটেল হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং অ্যান্ড সি লেভেল রাইজিং ইম্প্যাক্ট অন এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি ইন সাউদার্ন কোস্টাল রিজিয়ন অফ বাংলাদেশ। এই আর্টিকেলের রাইটার হচ্ছে M.A. আওয়াল এবং M.A.H. খান। তো অ্যাবস্ট্রাক্ট যদি বলতে চাই, একটা ওভারভিউ এই আর্টিকেলের, সি লেভেল রাইজটা আমাদেরকে এগ্রিকালচার সেক্টরে কিভাবে প্রভাব ফেলছে এটার উপরে একটা প্রিডিকশন করা, অর্থাৎ সি লেভেল কতটুকু বাড়ছে, টেম্পারেচার কতটুকু বাড়ছে এবং আমাদের এইটা দ্বারা আমাদের এগ্রিকালচার সেক্টরটা কিভাবে এফেক্টেড হচ্ছে। তো আমরা যদি এখানে একটা স্ট্যাটিস্টিক্স দেখি, global annual mean temperature is predicted to be increased about 1.5 degree centigrade and 2.5 degree centigrade respectively. তো এই টেম্পারেচার যে ভ্যারিয়েশন হচ্ছে এটার জন্য যদি আমরা সি লেভেলের কথা হিসাব করি তাহলে 14 সেন্টিমিটার, 32 সেন্টিমিটার এবং 88 সেন্টিমিটার সি লেভেল রাইজ হচ্ছে যথাক্রমে 2030, 2050 এবং 2100 সালের মধ্যে। তো এইরকম আমাদের পুরো আর্টিকেলটাতে এরকম প্রিডিকশন করা হয়েছে যে আমাদের কিভাবে সি লেভেল রাইজ, অর্থাৎ পুরোটা ক্লাইমেট চেঞ্জটা আমাদের এগ্রিকালচারকে কিভাবে এফেক্ট ফেলছে। তো ইন্ট্রোডাকশন যদি বলি, আমাদের আইপিসিসি এর একটা জরিপ যদি বলা হয় তাহলে আমাদের আইপিসিসি একটা জরিপ দিয়েছিল যে 2050 সালের মধ্যে প্রায় 15 সেন্টিমিটার বাংলাদেশের কোস্টাল এরিয়াগুলো ডুবে যাবে, যার ফলে প্রায় 3 মিলিয়নের বেশি মানুষ এফেক্টেড হবে। এটা এফেক্টেড বলতে এরা ইকোনমিক্যালিও হবে এবং এগ্রিকালচার সেক্টরটা মোস্ট ভালনারেবল এই সি লেভেল রাইজের জন্য। তো ওভারঅল এই এখানে আমরা দেখতে পারি যে টেম্পারেচার যে ভ্যারিয়েশন 0.7 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 0.8 ডিগ্রি সেন্টিগ্রেড। দুঃখিত, আমি আজকে অসুস্থ, যার জন্য একটু। তো এই এভারেজের কারণে আমাদের টেম্পারেচার বৃদ্ধির কারণে আমাদের সি লেভেল রাইজ গুলো ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তো ম্যাটেরিয়ালস এবং মেথডস এর ভিতরে যদি যাই, আমরা এখানে এই চিত্রের মাধ্যমে দেখাচ্ছি বাংলাদেশের যে কোস্টাল এরিয়াটা রয়েছে এটার একটা ভিজুয়ালাইজেশন। এখানে কোস্টাল এরিয়া বলতে আমরা অফশোর এবং অনশোর দুইটাই হিসাব করছি, যেখানে দেখতে পাচ্ছি বাংলাদেশের যে ল্যান্ড ল্যান্ড পার্টটুকু রয়েছে তাছাড়াও পলি জমে, অর্থাৎ সেডিমেন্টেশনের কারণে আমাদের স্যাটেলাইট ইমেজের মাধ্যমে দেখছি আমরা এই পলিগুলো ল্যান্ড থেকে অনেক দূরে অবস্থান করছে, তার ফলে ওটাও একসময় ডুবে গিয়ে বাংলাদেশের ভূমি অঞ্চলটাও আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হবে। তারপরে আমাদের স্টাডি এরিয়াটা হচ্ছে এখানে বাংলাদেশের 3টা অঞ্চল এই করছে, সিলেক্ট করছে এই রিসার্চের জন্য। সেটা হচ্ছে বাগেরহাট, বরগুনা এবং নোয়াখালী ডিস্ট্রিক্ট, যেটা বাংলাদেশের সব থেকে ভালনারেবল কোস্টাল রিজিয়ন বলা যায়। তো এবার যদি রেজাল্টস এবং ডিসকাশনের মধ্যে আসি, তো এখানে আমরা দেখতে পারবো দা measurements collected at Mauna Loa Observatory show a continuous increase in mean atmospheric carbon dioxide concentration from 13 parts per million. অর্থাৎ এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা 313 পিপিটি হারে বাড়ছে, আয়তন হারে বাড়ছে। এটা হচ্ছে 1958 সাল থেকে 2018 সাল পর্যন্ত একটা স্ট্যাটিস্টিক্স। এখানে আমরা যদি এই গ্রাফটা দেখি, গ্রাফে এখানে বর্ণনা করছে হচ্ছে সিজনাল ভেরিয়েশন বলতে এখানে আমরা যদি দেখি মাস, এক্স অক্ষ বরাবর মাস হিসাব করছে এবং ওয়াই অক্ষ বরাবর কার্বন ডাইঅক্সাইডের যে কনজারভেশন এটা হিসাব করছে। তো দেখতে পাচ্ছি জানুয়ারি থেকে শুরু করলে আমাদের এপ্রিলের দিকে একটা পিক পয়েন্ট, এপ্রিল থেকে জুনের মধ্যে একটা পিক পয়েন্ট আসে, যেখানে আমাদের ভ্যারিয়েশনটা সব থেকে বেশি হয় এভারেজ ভ্যালু থেকে।
আবার যদি আমরা অক্টোবরের দিকে অর্থাৎ জুলাই থেকে অক্টোবরের দিকেও আমরা দেখি এটা লোয়েস্ট পয়েন্ট এই জুলাই থেকে অক্টোবরের মধ্যে, অর্থাৎ কাছাকাছি অক্টোবর মাসের দিকে এটা সব থেকে বেশি ডাউনফল করে। আর জানুয়ারি মাসের দিকে প্রায় কাছাকাছি এভারেজ মানে খুব কাছাকাছি থাকে। এটা হচ্ছে অ্যাটমসফেরিক কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন। এখানে 1958 সাল থেকে 2019 সাল পর্যন্ত অবজার্ভ করা ডেটাগুলো এখানে একটা গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন দিয়েছে। আর পরে যদি আমরা গ্লোবাল টেম্পারেচারের একটা স্ট্যাটিস্টিক্স দেখতে চাই তাহলে দেখতে পারবো 1880 সাল থেকে 2020 সাল পর্যন্ত যে টেম্পারেচারের যে ভ্যারিয়েশনটা এটা দেখিয়েছে। এটা এখানে আমরা যদি 1880 সালের একটা হিসাব করি তাহলে আমরা বিলো জিরো ছিল টেম্পারেচার, কিন্তু বর্তমানে আস্তে আস্তে ডে বাই ডে ইনক্রিজ করতে করতে এটা বর্তমানে প্রায় 0.8 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়েছে, অর্থাৎ বৃদ্ধি পেয়েছে 0.8, লেটেস্ট 2020 সাল। তো গ্রাজুয়ালি এটা আস্তে আস্তে বাড়তেই থাকছে। আশা করি 2025 সাল এখন আরো 0.9 হতে পারে, এটা আমার একটা ধারণা। তারপরও আপডেটেড বা লেটেস্ট যে রিসার্চ গুলো হচ্ছে এগুলা পড়লেই জানা যাবে। তারপরে আমরা যদি দেখি এটা প্রিডিকশন একটা টেবিল দিয়েছে যেখানে আমরা একটা রেঞ্জ দিয়েছে যে আমাদের গ্লোবাল মিন সারফেস অর্থাৎ সারফেস লেয়ার আমাদের এভারেজ থেকে কতটা ভ্যারিয়েশন হতে পারে। অর্থাৎ এখানে একটা মিন দিয়েছে 1 সেন্টিমিটার এবং টেম্পারেচার দিয়েছে 1.3 ডিগ্রি সেন্টিগ্রেড। এটার একটা রেঞ্জ যদি দেখি আমরা লাইকলি রেঞ্জ দিয়েছে 0.4 থেকে 1.6 এবং 0.8 থেকে 1.8। এই দুইটা হচ্ছে রেসপেক্টিভলি গ্লোবাল মিন সারফেস টেম্পারেচার চেঞ্জের একটা এভারেজ ভ্যালু, এভারেজ রেঞ্জ। তো পরবর্তীতে যদি আমরা দেখি গ্লোবাল এভারেজ সারফেস টেম্পারেচার চেঞ্জ, এটা আমরা আমাদের এই রিসার্চ পেপারে দেখিয়েছে 2000 সাল থেকে 2100 সালের পর্যন্ত যে টেম্পারেচারের যে ভ্যারিয়েশন এটা একটা প্রিডিকশন করছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আহ জিরো এর উপর থেকে শুরু হয়েছে, অর্থাৎ 2000 সালের দিকে জিরো এর উপরে ছিল তাপমাত্রা এবং এটা স্লাইটলি গ্রাজুয়ালি বাড়তে বাড়তে এটা আস্তে আস্তে 4 ডিগ্রি পর্যন্ত চলে যাচ্ছে 2100 সালের দিকে। সো এটা বলা যায় যে এটা আমাদের বাংলাদেশের মতো কোস্টাল একটা কান্ট্রির জন্য খুবই হতাশাজনক এবং ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি। বিশেষ করে আমাদের বাংলাদেশের মতো যেসব কোস্টাল দেশগুলো আছে যেমন মালদ্বীপ, শ্রীলঙ্কা, এগুলো খুবই ঝুঁকিপূর্ণ। আর এটা ঝুঁকিপূর্ণ হওয়া মানে আমাদের যেহেতু কৃষি প্রধান দেশ সেহেতু কৃষি সেক্টরটা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে এবং এটার ফলে আমাদের অর্থনীতি অনেকটা ডাউনফল করবে। তারপরে গ্রাফটাতে আমরা যদি দেখি এখানে ম্যাক্সিমাম এবং মিনিমাম যে টেম্পারেচারের ভ্যারিয়েশন বাংলাদেশের এটা হচ্ছে 1961 সাল থেকে 2007 সাল পর্যন্ত যে ভ্যারিয়েশনটা এটা দেখানোর চেষ্টা করছে। এখানেও যদি আমরা দুঃখিত, এখানে আমরা যদি দেখি 30-এর উপর থেকে 30-এর উপর থেকে আস্তে আস্তে ভ্যারিয়েশনটা, অর্থাৎ আমাদের টেম্পারেচারটা 30.4 হয়ে গেছে এভারেজ টেম্পারেচার। এখন আমরা নিজেরাই দেখতে পারি যে আমাদের গরমকালে অতিরিক্ত গরম লাগে, টেম্পারেচার অতিরিক্ত হাই হয়ে যায়, 42 পর্যন্ত ইভেন কোনো কোনো জায়গায় উঠে যায়। তো আমাদের এভারেজ যেটা 30.4 থাকে, এটা 30.4 থেকেও অনেক বেশি থাকে। এটা হচ্ছে আহ, বর্তমানে বর্তমানে সিনারিও। তো এটা আস্তে আস্তে বর্তমানে বলা যায় না, লাস্ট 2010 সালের এটা সিনারিওটা। তো বর্তমানে এটা তো আরো অনেক বেশি, এভারেজ বলা যায় 32 বা 34 ডিগ্রি সেন্টিগ্রেড হতে পারে। এখানে একটা কোরিলেশন করে দেখিয়েছে আমাদের টেম্পারেচারের সাথে মিন অ্যাকচুয়াল মিন দিয়ে হিসাব করছে। তারপরে পরবর্তীতে আমরা যদি দেখি এখানেও টেম্পারেচারের ভ্যারিয়েশন গুলোই আমাদের কোরিলেশন করে দেখিয়েছে। তারপর আমরা যদি আসি অবজার্ভ রেইনফল ট্রেন্ড ইন বাংলাদেশ উইথ ফিউচার প্রজেকশন, অর্থাৎ এখানে রেইনফলের যে প্রিডিকশনটা সেটাও দেখিয়েছে একটা চকের মাধ্যমে। যেমন আমরা যদি দেখি অ্যানুয়াল মিনিমাম
সেটা হচ্ছে 21.17, সেটা +-0.29 হতে পারে। এরকম ভাবে অ্যানুয়াল ম্যাক্সিমাম, অ্যানুয়াল মিন, প্রি মনসুন, মনসুন ম্যাক্সিমাম, সাউথ ওয়েস্ট মনসুন ম্যাক্সিমাম, পোস্ট মনসুন ম্যাক্সিমাম, উইন্টার মিনিমাম। তো এখানে এভারেজ একটা দিয়েছে, আবার প্লাস মাইনাস পয়েন্ট সামথিংও অ্যাড করছে, যে এটা ভ্যারি, এভারেজ ভ্যালুর সাথে এটা ভ্যারি করতে পারে। তো এখানে যদি মনসুন সম্পর্কে বলতে চাই, তাহলে মনসুন হচ্ছে আমাদের এই ইকুয়েটোরিয়াল যে লাইন রয়েছে পৃথিবীতে, তো এটার মধ্যে বাংলাদেশে অর্থাৎ বে অফ বেঙ্গল বা ইন্ডিয়ান ওশানের কথা যদি বলতে চাই, এটা একদম ইউনিক একটা ক্যারেক্টারিস্টিক্স আমাদের এই ইকুয়েটোরিয়াল জোনের মধ্যে। এই মনসুনটা হচ্ছে আমাদের, আমরা মনসুন বলতে বর্ষা বুঝি, কিন্তু আমাদের সাইন্টিফিক্যালি যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে মনসুন বলতে আমাদের আবহাওয়ার যে মেটেরোলজির ভাষায় বাতাসের যে মুভমেন্ট, অর্থাৎ বে অফ বেঙ্গল থেকে ল্যান্ড সাইডের দিকে যে মুভমেন্টটা বা বাতাসের যে মুভমেন্টটা হয়, অ্যাটমসফিয়ারের যে মুভমেন্টটা হয়, এটার ফলে যে আহ যে চেঞ্জটা আসে, সিজনাল ভ্যারিয়েশনটা আসে, এটাকে আমরা মনসুন বলে থাকি। তো এই মনসুনের জন্য আমাদের এভারেজ টেম্পারেচারটা অনেক বেশি ভ্যারিয়েশন দেখা যায়। যদি আমরা ইকুয়েটরাল জোনের সেম ভাবে অ্যারাবিক সি এর কথাও বলি, ওখানে যতটা না ভ্যারিয়েশন হয়, এই আহ, একই একই রেখাতে বাংলাদেশে অবস্থান হওয়া সত্ত্বেও এখানে শুধুমাত্র মনসুনের জন্য টেম্পারেচারের অনেক বেশি ভ্যারিয়েশন আমরা দেখতে পারি পুরো বছর জুড়ে। তো এখানেও আমাদের একটা এভারেজ প্রিডিকশন দেখিয়েছে সামার এবং উইন্টারের টেম্পারেচারের ভেরিয়েশন, সেটা হচ্ছে চট্টগ্রাম, বরিশাল, খুলনা, এবং ন্যাশনালি যে ভেরিয়েশনটা সেটাও একটা এভারেজ দেখিয়েছে। 2050 সাল, 2075 সাল, 2100 সাল, এগুলোর সালকে বেস করে এরা এই রিসার্চ পেপারে প্রিডিকশন করছে। এখানেও একটা কোরিলেশন দেখানোর চেষ্টা করছে রেইনফলের সাথে। তো এখানে আমরা যদি দেখি, 1960 সাল থেকে 2010 সাল পর্যন্ত, লেটেস্টটা এখনো এখানে অ্যাড করা নাই, এটা হয়তো অনেক পুরানো একটা পেপার। 2010 সাল পর্যন্ত যে রেইনফলের যে কোরিলেশন এখানে শো করছে, আমরা দেখতে পারছি এখানে 2400 মিলিমিটারের নিচে ছিল 1960 সালের দিকে, কিন্তু এটা বাড়তে বাড়তে 2010 সালের দিকে এসে দেখছি আমরা 2400 মিলিমিটারের উপরে উঠে গেছে। অর্থাৎ এই যে রেইনফলের যে ভ্যারিয়েশনটা, এটাও গ্লোবাল ওয়ার্মিং বা ক্লাইমেট চেঞ্জের ফলে অনেক বেশি ভ্যারি করছে। তারপরে গ্রাফ গুলোতেও আমাদের একটা প্রি মনসুন রেইনফল দিয়েছে, আর একটা রয়েছে মনসুন রেইনফল, অর্থাৎ মনসুনের আগে যদি আমরা হিসাব করি জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত, এবং মার্চের পর থেকে আমাদের মনসুনটা মোটামুটি ভাবে হিসাব করা হয়। আহ, মার্চ, এপ্রিল, মে, মে পর্যন্ত আমাদের প্রি মনসুন হিসাব করা হয়। এপ্রিলের পর থেকে আসে আমাদের মনসুন সিজনটা। তো এই সময়টা আমাদের রেইনফলটা খুবই কম কম হতে থাকে, কম থাকে যখন আমরা যদি এই ইয়ার গুলো দেখি 2010 সালের দিকে, এখানে যে মনসুনের পরিমাণ ছিল, আবার পাশের যে গ্রাফটা দেখি, এখানে মনসুন প্রি মনসুন গ্রাফটার সাথে যদি মনসুনের যে গ্রাফটা রয়েছে এটা কম্পেয়ার করি, তাহলে 2010 সালেরটা যদি আমরা হিসাব করি, এটা অনেকটা ভ্যারি করছে। অর্থাৎ এটা প্রায় 1600 বলা যায়, 1600 থেকে 1900-র উপরে 2000 চলে গিয়েছে। কিন্তু এখানে যদি আমরা 2010 সালে প্রি মনসুনের বৃষ্টিপাত রেইনফলের কথা হিসাব করি, তাহলে দেখা যাচ্ছে এখানে 400 400-র নিচে 300 ধরা যায়, 300 থেকে 450 বা 500 হতে পারে, এরকম একটা ভ্যারিয়েশন এই রেইনফলটা দেখা যায় প্রি মনসুন এবং মনসুনে। তো এটাও এখানেও দুই জায়গায় হিসাব করছে আমাদের পোস্ট মনসুন, এটা হচ্ছে পোস্ট মনসুন এবং এটা হচ্ছে উইন্টার রেইনফল। তো আমরা জানি উইন্টারও তো আমাদের এখানে বৃষ্টিপাতটা খুবই কম হয়, যেটা এখানে 2010 সাল যদি আমরা হিসাব করি তাহলে দেখছি 20-এর নিচে থেকে 60 মিলিমিটার পর্যন্ত আমাদের ভ্যারিয়েশনটা দেখা যায় রেইনফলের। এবং পোস্ট মনসুনেরটা যদি দেখি,
এখানেও আমাদের কিন্তু বেশি ভ্যারি করছে না, 100 থেকে 400 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ আমাদের রেইনফলের রেটটা সব থেকে মনসুনেই বেশি থাকে। তো আমরা যেহেতু এখানে বসবাস করি, তো এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অর্থাৎ রিয়েল লাইফের এক্সাম্পল, যেটা আমরা গ্রাফের সাথে মিল করতে পারছি। এরপরে যদি আমরা দেখি এভারেজ গ্লেসিয়ার থিকনেস চেঞ্জ, অর্থাৎ এই মেরুতে যে আমাদের বরফগুলো রয়েছে, আইস গুলো আছে, এইগুলো মেল্টিং যে রেট বা ফরমেশনের যে রেট, এটার একটা এভারেজ আমাদের এই রিসার্চ পেপারে দেখানোর চেষ্টা করা হয়েছে। তো এখানে যদি আমরা দেখি টেম্পারেচার 0 থেকে যত নিচের দিকে নামছে, 2000 সালের দিকে টেম্পারেচার আমাদের দেখা যাচ্ছে -14-এ চলে আসছে। তো এটা অনেকটাই কম টেম্পারেচার, যেটার ফলে আমাদের এই যে আইসের যে চেঞ্জেস এভারেজ থেকে, এটা অনেকটা কম বেশি হচ্ছে। এটা যদি 1960 সালের সাথে আমরা 2000 সালে তুলনা করি, তাহলে অনেকটা ভ্যারিয়েশন এখানে আমরা দেখতে পাচ্ছি। পরবর্তীতে গ্লোবাল এভারেজ অ্যাবসলিউট সি লেভেল চেঞ্জ, এটা যদি আমরা দেখি, এখানে আমাদের 0 থেকে সি লেভেলটা গ্রো করছে, এটা আমরা ইঞ্চি ইউনিটে ক্যালকুলেট করছি। আহ 0 থেকে শুরু করে 2020 সালের কাছাকাছি এসে এটা আমরা দেখছি আট আট ইঞ্চির উপরে, এভারেজটা 8 ইঞ্চির উপরে। আর এভারেজ ছাড়াও যে ভ্যারিয়েশনটা, এটা প্রায় 10-এর কাছাকাছি চলে গেছে। আমরা যদি এখানে লিজেন্ডটা দেখি, ট্রেন্ড বেসড অন টাইড গজেস কে আমরা এই কমলা কালার অরেঞ্জ কালার দিয়ে প্রকাশ করছি। আর স্যাটেলাইট মেজারমেন্টস, অর্থাৎ স্যাটেলাইটের মাধ্যমে যে আমরা ডেটাগুলো নিয়েছি, এটা আমরা ডিপ কালার দিয়ে ইন্ডিকেট করছি। তো এখানেও একটা প্রিডিকশন টেবিল দিয়েছে, যেখানে প্রিডিক্ট করছে থার্মাল এক্সপেনশন, গ্লেসিয়ার্স অ্যান্ড আইস ক্যাপস, গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ড আইস শিট, অ্যান্টার্কটিক আইস শিট এবং সাম অফ এস এল আর, অর্থাৎ সি লেভেল রাইজ। তো এখানে সি লেভেল রাইজটা আসলে ডিপেন্ড করে টেম্পারেচারের উপরে, অর্থাৎ টেম্পারেচার যত বাড়বে, তত আমাদের পোলার অঞ্চলের বা পোলার রিজিয়নের যে আইস গুলা রয়েছে, এইগুলা ক্রমান্বয়ে গলতে থাকবে। এই মেল্টিং প্রসেসিং এর মাধ্যমে আমাদের এগুলো যখন পানিতে সমুদ্রে অ্যাড হতে থাকবে, তখন রীতিমতো এইগুলা ক্রমান্বয়ে সি লেভেলটা রাইজ হতে থাকবে। তো এখানে যদি আমরা দেখি, এখানে 1961 সাল থেকে 2003 সাল পর্যন্ত একটা অবজারভেশন তারা শো করেছে, এবং 1993 থেকে 2003 সাল পর্যন্ত আরেকটা অবজারভেশন তারা শো করছে। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে টাইট গজের মাধ্যমে ডেটাগুলো নেওয়া, এবং অর্থাৎ প্রাইমারি যে ডেটা কালেকশন তারা টাইট গজের মাধ্যমে নিয়েছে, এবং সেকেন্ডারি যেটা বলা যায় স্যাটেলাইট ভিউ এর মাধ্যমে তারা ডেটাগুলো কালেক্ট করছে। তো প্রিডিক্টেড গ্লোবাল সি লেভেল রাইজ এর কথা যদি বলি, তো আমরা এখানে আর্টিকেলের প্রথমে আমরা দেখছি আইপিসিসি এর ডেটা বা জরিপ অনুযায়ী আমাদের বাংলাদেশে 2050 সাল নাগাদ 15 সেন্টিমিটার সি লেভেল রাইজ হবে। তো এখানে তারা এই রিসার্চ পেপারে তারা অবজার্ভ করছে 24 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত এটার ভ্যারিয়েশন হতে পারে টেম্পার সি লেভেল রাইজের। তারপরে অবজার্ভ সি লেভেল রাইজ ইন বাংলাদেশ, এইটা ছিল গ্লোবাল একটা প্রোফাইল। আর এই পাশে আমরা দেখতে পারছি এখানে বাংলাদেশের একটা প্রোফাইল শো করছে, যেখানে গ্লোবাল মিন সি লেভেল রাইজ যদি আমরা দেখি, মিনটা হচ্ছে 2046 সাল থেকে 2065 সাল পর্যন্ত 2065 সাল, দুঃখিত, 2065 সাল পর্যন্ত একটা প্রেডিকশন দেখেছে, এবং 2081 সাল থেকে 2100 সাল পর্যন্ত আরেকটা প্রিডিকশন দেখিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 0.24 থেকে 0.30 পর্যন্ত বাড়তে পারে আমাদের এই সি লেভেলটা। আর 2081 সাল থেকে
2100 সাল পর্যন্ত আমাদের এভারেজ সি লেভেলটা 0.4 থেকে 0.63 পর্যন্ত হতে পারে। এটা একটা রেঞ্জও পাশে শো করছে। এই গ্রাফে আহ অথর্স দেখানোর চেষ্টা করবে গ্লোবাল মিন সি লেভেল রাইজ, অর্থাৎ সি লেভেলটা গ্লোবালি কতটুকু ভ্যারিয়েশন হচ্ছে দেখা যাচ্ছে এখানে প্রেজেন্ট করার চেষ্টা করছে 2000 থেকে 2100 সাল পর্যন্ত। অর্থাৎ আমরা বর্তমানে সিনারিওটাও দেখতে পাচ্ছি 2020 সালের কাছাকাছি, এবং পাশাপাশি আমরা 2100 সালের প্রিডিকশনটাও আমরা দেখতে পারছি, যেখানে এভারেজটা যদি আমরা হিসাব করি আহ তাহলে 0.6 মিটারের উপরে, অর্থাৎ বিলো 0.8 এভারেজ। কিন্তু এটা কম বেশি ভ্যারি করতেই পারে, যেটার ভ্যারিয়েশনটা আমরা যদি দেখি 0.8 এর উপর, অর্থাৎ 0.মিটার ক্রস করছে আমাদের সি লেভেল, এই গ্লোবালি যদি আমরা হিসাব করি। আর গ্লোবালি সি লেভেল রাইজ বেড়ে যাওয়া মানে বাংলাদেশের জন্য এটা বড় একটা ইম্প্যাক্ট ফেলবে। তো ওই একই গ্লোবালি যেগুলো আমরা যে গ্লোবালি যে গ্রাফটা দেখলাম ওটারই একটা সামারাইজ এখানে করেছে বাংলাদেশের প্রোফাইলে। এটা হচ্ছে হিরন পয়েন্টে, তারপরে চর, চাঙ্গা, সন্দ্বীপ এবং কক্সেস বাজার। এটার ল্যাটিটিউড লঙ্গিটিউড দুইটাই দিয়েছে, অ্যানালাইসিস পিরিয়ড অর্থাৎ একটা টাইম পিরিয়ড দিয়েছে। এখানে আমরা এখানে রিগ্রেশন একটা স্লোপও তারা ড্র করছে, যেটা 8 থেকে 13 পর্যন্ত। রিগ্রেশন স্লোপ হচ্ছে 8 থেকে 11 পর্যন্ত, এবং সেন্স স্লোপ হচ্ছে 7 থেকে 13 পর্যন্ত বেড়ে ওঠে। যদিও আমার এই বিষয়ে গভীর একটা কোনো জ্ঞান নাই এখানে রিগ্রেশন স্লোপ এবং সেন্স স্লোপ দ্বারা। রিগ্রেশন স্লোপটা আমি বুঝতে পারছি, কিন্তু সেন্স স্লোপ সম্পর্কে আমার কোনো ধারণা নাই। তো পরবর্তীতে আমরা যদি যাই টোটাল ল্যান্ড এরিয়া ইনান্ডেশন, অর্থাৎ 2030 সাল থেকে 2100 সাল পর্যন্ত সি লেভেল সি সল্ট সল্ট স্যালাইন ওয়াটার দ্বারা কতটুকু প্রভাব পড়বে এটা আমরা এই গ্রাফের মাধ্যমে দেখতে পারছি। এখানে প্রিডিক্টেড সি লেভেল রাইজ দেখা যাচ্ছে আমাদের 2021 সালের দিকে এটা বেড়ে 80 সেন্টিমিটার ক্রস করতে পারে। এটা একটা প্রিডিকশন দিয়েছে। আর ল্যান্ড ইনান্ডেশন হতে পারে 80 কাছাকাছি, 80 এক্সাক্ট 80 না, 80-র কাছাকাছি হবে। আর 2050 সালের দিকেও খুবই একটা মডারেট ফেজে আছে। এখানে ল্যান্ড যদিও বেশি আছে, কিন্তু সি লেভেলটা 20 সেন্টিমিটারের উপরে আছে, বলা যায় 30 সেন্টিমিটারের কাছাকাছি। আর বর্তমানে 2030 সাল, অর্থাৎ আর 5 বছরের মধ্যে দেখা যায় আমাদের সি লেভেলটা মোটামুটি 18-19 ধরবে হয়তো সি লেভেলটা। আর ল্যান্ড আমাদের 40-এর কাছাকাছি আছে। তো এটা আমাদের মোটামুটি একটা ওভারভিউ ল্যান্ড এরিয়া ইনান্ডেশন। তারপরে যদি প্রিডিক্টেড সি লেভেল রাইজ অ্যান্ড ল্যান্ড ইনান্ডেশন ইন বাংলাদেশ কোস্ট, এখানে দেখিয়েছে it is predicted from an estimation of Water Resources Planning Organization of Ministry of Water Resources, GOB, that about 14, 32 and 88 centimeter sea level rise may occur at uh, 2030, 2050 and uh, 21। এই মোটামুটি আমরা দেখতে পাচ্ছি এখানে আহ, এই 2030 সাল থেকে 2100 সালের মধ্যে অনেক একটা চেঞ্জ এই লেভেল রাইজে আমরা দেখতে পাচ্ছি এখানে। অর্থাৎ 14 থেকে 88 পর্যন্ত চলে যেতে পারে এই সি লেভেল। তার মানে বাংলাদেশের প্রায় কোস্টাল যে ডিস্ট্রিক্ট গুলো আছে সেগুলা মোটামুটি বলা যায় আহ অর্ধেকের বেশি এই স্যালাইন ওয়াটার, অর্থাৎ স্যালাইনিটি দ্বারা এফেক্টেড হতে পারে। তো এখানে আবার 8, 8, 10 এবং 16%, অর্থাৎ টোটাল যে মাস আমাদের ল্যান্ড রয়েছে বাংলাদেশের সেটার 8%, 10% এবং 16%, অর্থাৎ 2030 সালে 8%, 2050 সালে 10% এবং 2021 সালে 16% পর্যন্ত এটা কাভার করতে পারে।
তো এখানে আরেকটা স্যাটেলাইট ভিউ আমরা যদি দেখি, এটা আমাদের কোস্টাল রিজিয়ন, অর্থাৎ এখানে সি লেভেলটা অর্থাৎ ওশান সিটা না দেখিয়ে জাস্ট আমাদের এখানে ল্যান্ড গুলো দেখিয়েছে। এখানে পিঙ্ক কালার দ্বারা কোস্টাল IDEM অনলি। তারপরে SRTM অনলি দেখেছে আমাদের হলুদ কালার দিয়ে, যেটার পরিমাণ খুবই কম। কারেন্ট ওয়াটার বডিজ কে দেখিয়েছে ব্ল্যাক কালার দিয়ে, এবং বোথ দেখিয়েছে আমাদের ভায়োলেট কালার দিয়ে। তো এখানে আরেকটা স্যাটেলাইট ভিউ দেখেছে, যেখানে স্যালাইনিটি ইন্ট্রুশন কতটুকু হচ্ছে বা কোন এরিয়া জুড়ে আমরা দেখতে পাচ্ছি এখানে সাতক্ষীরা খুলনা অঞ্চলটা বেশি এফেক্টেড স্যালাইনিটির দ্বারা, এবং বরিশাল অঞ্চলটা খুবই সামান্য, সামান্য বলা যায় না, অনেকটাই এফেক্টেড হয়ে গিয়েছে। তবে এখানে ম্যাক্সিমাম খুলনা যে এরিয়াটা রয়েছে, ডিভিশনটা রয়েছে, ওটা মোস্টলি এফেক্টেড। তো এটা আমাদের আরেকটা স্যালাইনিটি এর জন্য একটা GIS ফ্রেমওয়ার্ক দেখিয়েছে এখানে, যেখানে 2050 সালের দিকে প্রিডিকশন করছে স্যালাইনিটি বেড়ে 1 PPT হতে পারে, আর 7,000 স্কোয়ার কিলোমিটারের মধ্যে, এবং 8,400 স্কোয়ার কিলোমিটারের মধ্যে 2 PPT হতে পারে। তো এখানে আমাদের কিছু ইমেজ দিয়েছে সি লেভেল রাইজের, আমাদের কোস্টাল রিজিয়ন গুলোতে কিভাবে সি লেভেল রাইজ হচ্ছে ক্রমাগত, এটা দেখিয়েছে। তারপরে আমাদের এখানে খুলনা, বরিশাল এবং চট্টগ্রামে এই ল্যান্ড গুলো কিভাবে ইউজ হচ্ছে, তারপর এগুলোর প্যাটার্ন কিভাবে চেঞ্জ হচ্ছে সেটা দেখানোর চেষ্টা করছে। এখানে আমরা যদি খুলনাতে দেখি, কালচারের যে শিরিম কালচারের ফলে বেশি এফেক্ট পড়ছে, তারপরে বরিশালে ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে বেশি এফেক্ট পড়ছে, এবং চট্টগ্রামেও ট্রান্সপ্লান্টেড প্লান্টের কারণেই চেঞ্জ হচ্ছে। তো এখানে আমাদের কিছু ছবি রিসার্চারের ডেটা কালেকশনের ক্ষেত্রে, এখানে আমরা আরেকটা স্যাটেলাইট ভিউ দেখতে পাচ্ছি, যেখানে কোস্টাল এরিয়াকেই ইন্ডিকেট করছে। তারপর আমাদের এই গ্রাফে কোস্টাল জোন, ক্লাইমেট এবং ল্যান্ড ইউজ প্যাটার্ন সিনারিও দেখাচ্ছে, যেখানে রাইস প্রোডাকশন, তারপরে ব্যাকুইশ ওয়াটার, এই এই ওভারঅল সাইক্লোনস, অর্থাৎ যেটা এগ্রিকালচার সেক্টরে কিভাবে প্রভাব ফেলছে আমাদের, যে ক্লাইমেট চেঞ্জের ফলে যে ডিজাস্টার গুলো হচ্ছে, এবং যে ক্লাইমেট চেঞ্জের ফলে যে সি লেভেল রাইজ হচ্ছে, এটার ফলে আমাদের কিভাবে ফুড প্রোডাকশন অর্থাৎ এগ্রিকালচারে কিভাবে এফেক্ট ফেলছে সেটা দেখানোর চেষ্টা করছে। তো কনক্লুশনের কথা যদি বলি, এখানে সি লেভেল রাইজটা আসলে এটার মিটিগেশন বলা যায় না, মিটিগেশন করা পসিবল না। যতটুকু সম্ভব আমাদের অ্যাডাপ্টেশন করতে হবে, এবং যতটুকু এ পর্যন্ত হয়েছে সেটা থেকে শিক্ষা নিয়ে নতুন ভাবে শুরু করতে হবে। এটার যে মেইন গুলো কজ গুলো রয়েছে, এইগুলো আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। যেমন কার্বন এমিশন আছে, তারপর কার্বন এমিশন গুলো আসলে বড় ইউরোপ বা আমেরিকা, অর্থাৎ আবার এশিয়ার ভিতরে চায়নাতেও সব থেকে বেশি আছে, কিন্তু বেশি এফেক্ট ফেলছে এইগুলা হচ্ছে আমাদের বাংলাদেশের মতো শ্রীলঙ্কা, মালদ্বীপ, এইগুলোর উপরে বেশি ইফেক্ট ফেলছে। তো এইগুলা আমাদের ইনস্ট্যান্ট কোনো ব্যবস্থা নিতে হবে, তা না হলে ভবিষ্যতে আমাদের বাংলাদেশ যে সমুদ্র থেকে ল্যান্ডে পরিণত হয়েছে সেডিমেন্টেশনের ফলে, এক সময় ভবিষ্যতে দেখা যাবে এটা আবার সমুদ্রের মধ্যেই পড়ে যাবে। তো এই জন্য আমাদের ইনিশিয়েটিভ গুলা খুবই ইফেক্টিভ এবং সাস্টেনেবল, অবশ্যই ইকো ফ্রেন্ডলি হতে হবে। তো এই ছিল আমাদের আমার ওভারঅল প্রেজেন্টেশন। ধন্যবাদ। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ধন্যবাদ মোস্তফা কামাল অর্পণকে।